চলার পথে সময়ের সাথে মানুষের পাশে ফলাফল। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তের বাংলা সংবাদে আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে অবশ্যই এক নজর রাখবো সংবাদ শিরোনামে। রাজ্য জুড়ে রক্ত সংকট, রোগীদের রক্ত দিতে অসমর্থ জিবি ব্লাড ব্যাংকে। দুই দুষ্কৃতীর দ্বারা ছুরির আঘাতে গুরুতর আহত এক মহিলা জীবিত চিকিৎসাধীন। রাজ্যের 22টি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত চতুর্থ তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর, বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পুলিশ, বিএসএফ এবং বন দপ্তর কর্মীদের যৌথ অভিযানে ধ্বংস 7 হেক্টর গাঁজা বাগান। ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন কোয়াঠেপা এলাকায়। এবার সংবাদ বিস্তারিত। এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি 50 টাকা মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানী বটতলায় গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী রাজনৈতিক সংগঠন এসইউসিআই। কর্মসূচি থেকে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্যও দাবি জানায় সংগঠনটি। ডিসেম্বরের 2 তারিখ কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু 50 টাকা মূল্য বৃদ্ধি করে। প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে বামপন্থী রাজনৈতিক সংগঠন এসইউসিআই। সারা দেশের সাথে রাজধানী বটতলা স্থিত এজেন্সির সামনেও অনুরূপ বিক্ষোভ প্রদর্শন সংঘটিত করে সংগঠনটি। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এসইউসিআই এর রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের কোটি কোটি টাকা কর ছাড় দেওয়ার ফলে বাজেটে যে ঘাটতি দেখা দিয়েছে তা পূরণ করা হচ্ছে পেট্রোল ডিজেলের ওপর অন্তঃশুল্ক বৃদ্ধি করার ফলে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দেশের সাধারণ অংশের মানুষ। 2রা ডিসেম্বর কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডার প্রতি 50 টাকা বৃদ্ধি করেছে। আমাদের দলের কেন্দ্রীয় কমিটি এই অন্যায় মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কাঁচা তেলের দাম যখন তলানিতে, আমাদের দেশে তখন পেট্রোল ডিজেলের দাম অনেক কমার কথা, কিন্তু সরকার পেট্রোল ডিজেলের উপর অন্তঃশুল্ক। এদিকে বর্তমানে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে যাচ্ছেন কেন্দ্রের মোদী সরকার। নোটবন্দির পর থেকে ক্রমাগত আঘাত হানা হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের উপর। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল। 2019 সালে সংবিধানের সংশোধনীতে মেডিকেল পড়তে ইচ্ছুক ওবিসি ছাত্রছাত্রীদের জন্য রিজার্ভেশন ব্যবস্থা রাখা হলেও রাজ্য বিধানসভায় আজও সেই রিজার্ভেশন সংক্রান্ত আইন পাশ হয়নি। শুক্রবার ভর্তি সংক্রান্ত একটি মামলায় শুনানিতে এই ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, রাজ্য সরকার কাউন্সেলিং করতে পারবে, কিন্তু এখন ভর্তি করাতে পারবেন না। 2020 সনে এমবিবিএস কোর্সে ছাত্র ভর্তি করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। তাতে এজিএমসিতে 10টি সিট ছিল, ইডব্লিউএস এর জন্য
আর ইম্ফল স্থিত রিমস মেডিকেল কলেজে 3টি সিট ছিল ওবিসি ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু 2019 সালে সংবিধানের সংশোধনীতে মেডিকেল পড়তে ইচ্ছুক ওবিসি ছাত্রছাত্রীদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা ছিল। অথচ রাজ্য সরকার রিজার্ভেশন সংক্রান্ত সেই আইনটি আজও বিধানসভায় পাশ করেনি বর্তমান সরকার, যার ফলে রিজার্ভেশন ইস্যুতে চরম সমস্যার সম্মুখীন রাজ্যের পশ্চাৎপদ অংশের ছাত্রছাত্রীরা। এই প্রেক্ষিতে সম্প্রতি হাইকোর্টে মামলা দায়ের করে এক ছাত্র। শুক্রবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এ কুরেশি জানিয়েছেন, রাজ্য সরকার কাউন্সেলিং করতে পারবে, কিন্তু ছাত্র ভর্তি করাতে পারবে না। এখন শুক্রবার প্রধান বিচারপতির প্রদীয় নির্দেশ সম্পর্কে জানিয়েছেন আইনজীবী অরিজিৎ ভৌমিক। 7/11/2020 সিট ম্যাট্রিক্স পাবলিশ করা হয় এমবিবিএস এর অ্যাডমিশনের জন্য। ওটাতে দেখা যায় রিমস ইম্ফলের 3টা ওবিসির জন্য রিজার্ভ সিট রাখা হয়েছিল, আর এজিএমসি আগরতলাতে 10টা ইডব্লিউএস এর জন্য রিজার্ভ সিট রাখা হয়েছিল। তো এগুলো চ্যালেঞ্জ করে একজন ক্যান্ডিডেট নামনা করেছিল। তো আমাদের বক্তব্য হলো যে আমাদের স্টেটে যে রিজার্ভেশন অ্যাক্ট আছে ওটার মধ্যে ওবিসির জন্য কোনো রিজার্ভেশন নেই, প্লাস সংবিধানের অ্যামেন্ডমেন্ট হয়েছে 2019-এ, কিন্তু আমাদের বিধানসভাতে কোনো এরকম আইন পাস হয়নি যে ইডব্লিউএস এর জন্য রিজার্ভেশন থাকবে। সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং স্টার্ট হয়েছে, 1 তারিখ নোটিফিকেশন এসেছে। আজকে নিয়মীয় আদালত একটা অন্তর্বর্তী আদেশ দিয়েছে, কাউন্সিলিং চলবে কিন্তু ফার্দার যাতে কোনো অ্যাডমিশন না দেওয়া হবে। এদিকে রাজ্য সরকারের খামখেয়ালিপনায় এমবিবিএস কোর্সে ভর্তির এই বিষয়টি আপাতত ঝুলে রইল উচ্চ আদালতে। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল। শুক্রবার সকালে রাজধানীর বুকে ফিট ইন্ডিয়া কর্মসূচি উপলক্ষে ক্রীড়া পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। সুস্থ শরীর ও সুস্থ মনের লক্ষ্যে আয়োজিত এই র্যালিতে অংশ নেন রাজ্যের গর্ব অর্জুন পুরস্কারপ্রাপ্ত কৃতি জিমনাস্ট দীপা কর্মকার ও তার গুরু দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশেষণ নন্দী। শুক্রবার ক্রীড়া পর্ষদের উদ্যোগে আগরতলা শহরে ফিট ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্রভাত ফেরি। সুস্থ দেহ সুস্থ মন গঠনের লক্ষ্যে আয়োজিত এই প্রভাত ফেরিতে অংশ নেন রাজ্যের কৃতি জিমনাস্ট সোনার মেয়ে দীপা কর্মকার, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশেষণ নন্দী সহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বগণ। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে জিমনাস্ট দীপা কর্মকারের কোচ বিশেষণ নন্দী জানিয়েছেন, সাথে আমাদের দেশের স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজুও আছেন। একটাই উদ্দেশ্য, ভারতবর্ষের সমস্ত শ্রেণীর জনগণকে ফিট থাকতে হবে। ফিট থাকলে আমাদের ভারতবর্ষ ফিট থাকবে, আমাদের মনটা ভালো থাকবে। যেখানেই যে কাজে যাই না কেন আমাদের শারীরিক যদি আমরা সুস্থ থাকি সব কিছু আমরা সঠিকভাবে করতে পারবো। এদিকে ক্রীড়া পর্ষদ আয়োজিত প্রভাত ফেরিটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যের 22টি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত চতুর্থ তালিকা প্রকাশ হবে 16 ডিসেম্বর। তার জন্য 7 ডিসেম্বর থেকে মাত্র 3 দিন অনলাইনে আবেদনের সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। শুক্রবার কলেজে ভর্তি সংক্রান্ত এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে 22টি ডিগ্রি কলেজে মোট 26,402টি সিট থাকা সত্ত্বেও বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি মাত্র 14,133 জন ছাত্রছাত্রী হয়েছে। শুক্রবার রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে ভর্তি সংক্রান্ত তথ্য তুলে ধরতে গিয়ে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 3টি লিস্ট আউট হওয়ার পর কম সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হওয়ার কারণ হিসেবে নিজেদের পছন্দ মতো কলেজ, পছন্দ মতো বিষয় এবং পছন্দের অনার্স কোর্স না পাওয়াকেই উল্লেখ করেন তিনি। সেই সাথে আগামী 16 ডিসেম্বর চতুর্থ লিস্ট প্রকাশিত হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পছন্দ মতো কলেজ, পছন্দ মতো সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী, যাতে যারা সঠিক নম্বর পেয়েছে, ভালো নম্বর পেয়েছে, তারা যেন ডিপ্রাইভ না হয় এবং ট্রান্সপারেন্সি যেন ভর্তির ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে, এর জন্য আমরা অনলাইন করেছি। সেকেন্ড এবং থার্ড রাউন্ডে মার্কস থাকা সত্ত্বেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা রাউন্ডে মার্কস থাকা সত্ত্বেও যারা ভর্তি হয়নি তাদেরকে বাদ দিয়ে অন্যকে সুযোগ করার জন্য আমরা 3.1 রাউন্ড করেছিলাম। এটা গত রাত্রে তার টাইম শেষ হয়েছে
এবং এখন আমরা ফোর্থ রাউন্ড লাস্ট রাউন্ড আমরা শুরু করব 7 ডিসেম্বর থেকে। 7 ডিসেম্বর থেকে আমরা ফোর্থ রাউন্ড শুরু করব, 3 দিন খোলা থাকবে, অর্থাৎ 10 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এবং ফোর্থ রাউন্ডের লিস্ট বেরোবে 16 ডিসেম্বর। পছন্দ মতো সাবজেক্ট চাইছে, পছন্দ মতো অনার্স কোর্স চাইছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে 4000-এর মতো ছেলে মেয়ে ভর্তির বাকি রয়েছে। আমরা ফোর্থ রাউন্ডে যে লিস্ট হবে, আমরা চাই সকল ছেলে মেয়ে ভর্তি হয়ে যাক। এর আগে বলে রাখি, এই যে 14,000। এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বিভিন্ন কলেজে খালি থাকা আসন সংখ্যার তথ্যও তুলে ধরেন। রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় 916টা সিট বিএ পাস কোর্সে খালি এবং 66টা অনার্স কোর্স খালি। সেরকম স্বামী বিবেকানন্দ মোহনপুর কলেজ, সেখানে মোহনপুরে 633টা বিএ পাস কোর্স খালি এবং 1299 স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের মোহনপুরে 1299টা সিট খালি রয়েছে। সেজন্য আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং দেখছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাউথ বলুন, নর্থ বলুন, উনকোটি বলুন, দলাই বলুন, সব জায়গায় ভালো রেজাল্ট করছে। একমাত্র আগরতলায় সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে এটা নয়, সারা রাজ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন যে ফোর্থ রাউন্ডে যেটা সবাই চায় আগরতলা ভর্তি হতে। এদিকে রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের ভর্তি সংক্রান্ত সমস্যা নিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। ফিওরো রিপোর্ট, হাল্লা বল। রাজ্য সরকার শুধু বলেন যে রাজ্যকে নেশামুক্ত করতে হবে, কিন্তু গাঁজা চাষীদের কিন্তু রমরমা ঠিক রাজ্যে ত্রিপুরায় চলে আসছে। আজ বিশালগড়ের মধুপুর এলাকা সংলগ্ন কোয়াঢেপাতে বিশাল গাঁজা বাগান ধ্বংস করা হয়। 7 হেক্টর জায়গা নিয়ে ছিল সেই গাঁজা বাগান। সেখানে অভিযানে নামে বিএসএফ, পুলিশ এবং বন দফতরের যৌথ অভিযানে কিন্তু সেই গাঁজা বাগান ধ্বংস করা হয়। চলুন দেখে নেওয়া যাক। গোপন সূত্রের ভিত্তিতে বিশাল আকার গাঁজার বাগান ধ্বংস করতে সক্ষম হল 74 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা। শুক্রবার পুলিশ ও বন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এই সফল অভিযান চালিয়েছেন। বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন কোয়াঢেপাতে নভেম্বর মাসের 12, 13, 18, 21 এবং 29 তারিখও অনুরূপ অভিযান চালিয়ে সাফল্য পেয়েছেন বিএসএফ জওয়ানরা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তথা কোম্পানি কমান্ডার পিটার টির্কি। এদিকে নেশামুক্ত ত্রিপুরায় অব্যাহত রয়েছে গাঁজা চাষ, সক্রিয় গাঁজা কারবারিরা। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। নির্বাচন আসলেই গালভরা প্রতিশ্রুতি, আর নির্বাচন শেষ প্রতিশ্রুতি হাওয়া। এইভাবে ভোট পাখি আসে আর সাথে উড়িয়ে নিয়ে যায় প্রতিশ্রুতি। ভাগ্যের আর নির্বাচন আসলে গালভরা প্রতিশ্রুতি, আর নির্বাচন শেষ হলে প্রতিশ্রুতি রক্ষা করে না। এইভাবে বছরের পর বছর ভোট আসে, ভোট যায়, তবু ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজের পূর্ণরাম পাড়ার বাসিন্দা কালাকাঁছি চাকমার। তিনি জানান, দরিদ্র সীমার নিচে বসবাস করলেও তার ভাগ্যে জুটছে না বিপিএল রেশন কার্ড। কখনো খুঁজতে পাইছি না, মাত্র রুজি ঘুরিয়ে খাওয়া লাগে। আমার লেপটিনও নাই, ঘরও নাই, বাড়িও নাই। আমার রেশন কার্ড আবার 13টি হয় না, জানাইছি না। সরকারে আমার কয় না হলে আমি কেমনে জানাবো? মানুষ এখন নাম ফাইলে না, আমার এখন গাও লাগে না। মানুষ এদিকে আমার কেউ করতেও মনে করে না। যখন ইলেকশন সামনে আসবে সে সময় না মানুষ মনে করবো। ইলেকশন আমার দূরে আছে, মানুষও গাও লাগে না। এখন আর কি দেখাইবো এখন সরকার থেকে? এই রুজি দেখা লাগে আমি তাই না। নেতারা কখনো দাগর দেয় না, আইও না। ভোটের সময় হলে তো সকাল বিকাল আইব, আইয়া সারি এরপরে অমুক দিব সমুক দিব, বুট পাইলে তো স্যার কুস্তা নাই, দাবি দাবা।
গরিব মানুষ সরকার যেদিকে এদিকে হাঁটা লাগে বাজন তো লাগবো সরকারে যে সরকারে এই সরকারে যাওয়া লাগবো বাধ্য করে। তিনি আরো জানান তাদের 7 জনের পরিবার জুম চাষ এবং বনের লাকড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করতে হচ্ছে। অর্থের অভাবে ভালো একটি ঘর বাড়িও তৈরি করতে পারছেন না। ভাঙা একটি ছন বাঁশের ঘরে দিন যাপন করতে হচ্ছে। এতে করে বৃষ্টি হলে ঘরে জল পড়ে, আবার শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে। এমতো অবস্থায় সরকারি একটি ঘর, শৌচালয়, বিপিএল কার্ড পাওয়ার আশায় স্থানীয় শাসক দলের নেতৃত্ব থেকে শুরু করে সরকারি আমলাদের একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জুমিয়া কালাকাছি চাকমা জানান। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল। 1994 সালে বাম আমলে খয়েরপুরের পূর্ব চাম্পামুড়াস্থিত নিজ বাড়িতে সিপিআইএম ঘাতক বাহিনীর হাতে গভীর রাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন জিরানিয়া এনএসইউআই এর সাধারণ সম্পাদক সুহাস গণ। সরকার পরিবর্তন হওয়া সত্ত্বেও আজও অধরা সুহাস গণ খুনকাণ্ডে জড়িত আততায়ীরা। বর্তমানে রাম আমলেও খুনিরা বিধায়ক রতন চক্রবর্তী ঘনিষ্ঠ হবার সুবাদে দেদার চালিয়ে যাচ্ছে বিভিন্ন অসামাজিক কাজ। বিজেপি দলের নেতাও হয়ে গেছেন অনেকে। 1994 সালের 13 ফেব্রুয়ারি খয়েরপুরের পূর্ব চাম্পামুড়া স্থিত নিজ বাড়িতে সিপিআইএম ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন এনএসইউআই এর নেতা সুহাস গণ। গভীর রাতে খুনের হাত থেকে নিজের পুত্রকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন নিহত সুহাস গণের মা বাবা। থানায় মামলা লিপিবদ্ধ হওয়া সত্ত্বেও আজও সেই রোমহর্ষক খুন কাণ্ডের বিচার পাননি পূর্ব চাম্পামুড়ার গণ পরিবার। অথচ খুনকাণ্ডে জড়িতদের নাম ধাম দিয়ে মামলা দায়ের করা হয়েছিল স্থানীয় থানায়। অভিযুক্তরা ছিলেন অমির দাস, বিকাশশীল, মরণ মণ্ডল, বাবুল ভদ্র, হাবুল ভদ্র, ভজন দাস, অজয় দাস, রঙ্গলাল সরকার, অঞ্জন দাস, লক্ষণ দেবনাথ, দেবু দেবনাথ, দিলু বণিক, দীপু বণিক। সুহাসগণের পরিবারের অভিযোগ ছিল খুনিরা সকলেই তৎকালীন খয়েরপুরের বিধায়ক পবিত্র করের ঘনিষ্ঠ ছিলেন, আর সে কারণেই খুনিদের গ্রেপ্তার করেনি পুলিশ। এমনকি সেই 94 সন থেকেই এখনো পর্যন্ত সমান তালে জমির দালালি, তোল্লাবাজি সহ বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে তারা। এখানে উল্লেখনীয় এই যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সুহাসগণের খুনিরা দল পাল্টে যোগ দিয়েছিল গেরুয়া শিবিরে। গেরুয়া শিবিরে যোগ দিয়ে খুবই ঘনিষ্ঠ হয়ে গেলেন বিধায়ক রতন চক্রবর্তীর। রতন চক্রবর্তীর ছত্রছায়ায় থেকেই সুহাসগণ খুনকাণ্ডের অন্যতম আসামি বিকাশশীল হয়ে গেছেন পঞ্চায়েতের প্রধান। প্রধান বিকাশশীলের বিরুদ্ধে আরো অভিযোগ, তিনি নাকি তার ছোট ভাই রাকেশ শীলকে দিয়ে কামাখ্যা টিলার প্রায় 32 কানি সরকারি খাস জায়গা বিক্রি করার লক্ষ্যে মাটি কাটার কাজও শুরু করে দিয়েছেন। অপরদিকে সরকার পরিবর্তন হওয়ার পর সুহাসগণের পরিবার ভেবেছিলেন হয়তো এবার সুবিচার পাবেন তারা, শাস্তি হবে খুনিদের। কিন্তু আজও অধরা সুহাসগণ খুনকাণ্ডের জড়িত খুনিরা। সুহাসগণের বড় ভাই আজও দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ছোট ভাইয়ের খুনিদের শাস্তির দাবিতে। 1994 13 ফেব্রুয়ারি আমার ভাই সুহাসগণের পূর্ব চাম্পামুড়া 5 নম্বর কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের পূর্ব চাম্পামুড়া গ্রামে আমার দুন্ডার দরজা ভাঙ্গা উড়ে নৃশংসভাবে হত্যা করছে। ওই সময়ে আপনার এই খুনের সময় আপনার এই বিষয়গুলি যেমন বিকাশশীল বর্তমান সরকারের মধ্য চাম্পামুড়ার প্রধান আছেন উনি, আর আরও আছে দিলু বণিক, ওনার মিসেসও আছে আপনার প্রণতি বণিক, ওনার স্ত্রী মানে উনিও ছিলেন আমার ভাই হত্যাকাণ্ডের সময়। তারপর মুহূর্তে যে সময় হত্যা করা হয়েছে আমরা কিন্তু তখনই কিন্তু পূর্ব থানা আসছিল, তা এখন এটা মানে বুজম থানা হয়ে গেছে, তখন কিন্তু আমরা এটা ওই থানাতে ইয়ে করছি, কিন্তু পুলিশও এটা কোনো সঠিক কোনো একটা ইয়ে নিতে পারছে না। হ্যাঁ, আর যারা করছে তারা তো সিপিএম আসছে তো দুষ্কৃতকারী, এটা আমরা তখন ভালোই বুঝতে পারছি বা আমরা দেখছি, এবার করতে পারতেছে না। তাই জানি না ওখানে চার্জশিটটা কিরকম জমা দেওয়া হয়েছিল, ওটা মনে হয় দুর্বল দেওয়া হয়েছিল, যার গতিকে মনে হয় পুলিশও একটু পার হয়ে গেছে বা আমাদের কেসটা কোনো সুরাহা করার কোনো ইয়ে নেই। এদিকে এনএসইউআই নেতা সুহাসগণ হত্যাকাণ্ডের কথা ভালো করেই অবগত রয়েছেন বিজেপি দলের বিধায়ক রতন চক্রবর্তী ও আইনমন্ত্রী রতন লাল নাথ সহ আরো অনেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে শাসক দলের বর্তমান মন্ত্রী ও বিধায়করা সুহাসগণ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে
আর টু শব্দটিও করছেন না। এক সময় তারাও কংগ্রেস দলের শীর্ষস্তরীয় নেতৃত্ব ছিলেন, এখন বিজেপি দলের প্রিয় নেতা ওরা। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। গভীর রাতে নিজ ঘরে অজ্ঞাত দুই যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত রত্নানম নামের এক মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মেলাঘর থানাধীন পূর্ব চণ্ডীপুর এলাকাতে। বর্তমানে সেই মহিলা চিকিৎসা চলছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে অজ্ঞাত দুই দুষ্কৃতীর ছুরিকাঘাতে গুরুতর আহত রত্নানম নামে এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মেলাঘর থানাধীন পূর্ব চণ্ডীগড় এলাকাতে। বর্তমানে আহত ওই মহিলার চিকিৎসা চলছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। ঘটনার বিবরণের প্রকাশ, রাত প্রায় 12:15 নাগাদ মারুতি নিয়ে অজ্ঞাত দুই যুবক রত্নানমর ঘরের সামনে এসে ডাকতে থাকে, মাসি দরজা খোলো, আমরা থানা থেকে এসেছি। তখন রত্নানম দরজা খুলতেই অজ্ঞাত যুবকরা তার মুখ চেপে ধরে পেটের ভেতর ছুরি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। রাত্রেবেলা মারুতি দিয়া বলে দুজন আইসে ডাক দিছে যে মাসি মাসি করে ডাক দিছে, ডাক দিয়া কইতাছে মাসি সেটা মুখে লাগা লাগে কইছে আমরা কষ্ট যতটুকু বুঝছি আর কি। কইছে কি লইয়া যে আমরা থানার থেকে আইসি, মেলাঘর থানার থেকে আইসি, এই কথা কই আসিরা বাইরে বলে বলে একজনের মুখে সাজা দিয়ে দেবে, এরপরে ছুরি মারছে। এতটুকু জানি। এদিকে গভীর রাতে খেটে খাওয়া এক শ্রমজীবী মহিলাকে হত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। প্রশ্ন হচ্ছে, আক্রমণকারী মহিলার পূর্বশত্রু নাকি সুপারি কিলার? কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। মোদ্দা কথা হচ্ছে, রাজ্যের বুকে প্রশ্ন চিহ্নের ওপর দাঁড়িয়ে আছে মানুষের নিরাপত্তা। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। রক্ত স্বল্পতায় রাজ্যের রেফারেল হাসপাতাল জিবি ব্লাড ব্যাংকে। শুক্রবার আগরতলা জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতার কথা তুলে ধরলেন জিবিতে চিকিৎসারত রোগীর আত্মীয় পরিজনরা। রাজ্যের বর্তমান সরকারের নেতা মন্ত্রীরা বিভিন্ন সভা জনসভায় বক্তব্য রাখেন, রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের কোনো সংকট নেই, কিন্তু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতায় বোঝা গেল রাজ্যের নেতা মন্ত্রীদের কর্তব্য শুধু ভাষণবাজি, কাজে কোনো কিছুই নয়। এহেন পরিস্থিতিতে কিভাবে রক্তের স্বল্পতা মেটানো যায় সেই দিকে নেতা মন্ত্রীরা কোনো ধরনের চিন্তা ভাবনা করছেন না। শুক্রবার আগরতলা জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন রোগীর আত্মীয় পরিজন। ব্লাড দিয়েছি তো আধা ঘন্টা মতো ওটির মধ্যে পেশেন্ট আছে, অনেকক্ষণ ধরে বলতেছি ব্লাড দিতে অন্য তারা দিতে হয়েছে, তারা কাজ হয়েছে একবার 5 মিনিট বলে 10 মিনিটের মধ্যে ওটি হরেন সেটা হতে হবে অবশ্যই। আর মানে রোগীর কি অবস্থায় আছে, রোগীর ওটিতে আছে এখন সিরিয়াস, খুব সিরিয়াস কন্ডিশন। ব্লাড ব্যাংকের সে কি দেখছো ওখানেই তো হতেছে, ঘুরতে যাচ্ছি সকাল থেকে আগে পর্যন্ত ডোনার পর্যন্ত 11 হয়েছে লাইনের মধ্যে। আমরা এই জিনিসটা প্রতিনিয়ত লক্ষ্য করছি। ত্রিপুরা রাজ্যে এখন প্রত্যেকগুলো হসপিটালে রক্তের ঘাটতি চলছে। ব্লাড ব্যাংকে প্রতিনিয়ত আমাদের যখন পেশেন্ট আসছে তাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে। আমরা আমাদের সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্যে কতিপয় কিছু লোক এই জিনিসগুলো নষ্ট করার চেষ্টা করছে। আমরা তার তীব্র ভাষায় ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে সরকারিভাবে রক্তদান শিবির করেছেন, কিন্তু এত রক্তদান শিবির করা সত্ত্বেও রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট তা মেনে নিতে পারছেন না রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। এমনকি দেখা গেল ব্লাড ডোনার নিয়ে ব্লাড ব্যাংকের হাজির থাকলেও ব্লাড ব্যাংক থেকে রক্ত দিতে পারছে না ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষরা। এখনো পরিস্থিতিতে বোঝা যায় রাজ্যের বর্তমান সরকারের চিকিৎসা পরিষেবার ওপর কতটুকু গাফিলতি নেমে এসেছে। যে জায়গায় প্রধান রেফারেল হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট, সেই প্রশ্ন তুলছে বুদ্ধিজীবী মহল। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। সংবাদ শেষ করার আগে আবারও এক নজর রাখবো সংবাদ শিরোনামে। রাজ্য জুড়ে রক্ত সংকট, রোগীদের রক্ত দিতে অসমর্থ জিবি ব্লাড ব্যাংকে।
দুই দুষ্কৃতীর দ্বারা ছুরির আঘাতে গুরুতর আহত এক মহিলা জীবিত চিকিৎসাধীন। রাজ্যের 22টি ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত চতুর্থ তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর, বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পুলিশ, বিএসএফ এবং বন দপ্তর কর্মীদের যৌথ অভিযানে ধ্বংস 7 হেক্টর গাঁজা বাগান। ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন কোয়াঠেপা এলাকায়। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে হাল্লাবলের পর্দায়। নমস্কার।